আজকে আমাদের এই শিশু সুরক্ষা কার্যক্রমে আজকে আমাদের একটা নতুন টপিকস নিয়ে ডিসকাশন হচ্ছে। একটা এক ধরনের শিশুদেরই একটি অন্য অসুখ, এটা ভাস্কুলাইটিস সিনড্রোম। এটা এক ধরনের ইমিউনোলজিক্যাল একটা অসুখ। সেই অসুখটা নিয়েই আর কি বলা হবে। অসুখটা হলো এইচএসপি, হেনক্সোলেন পারপুরা। মানে শিশুদের এটা খুব আনকমন নয়, কমন একটা অসুখ, কিন্তু সেটা কিভাবে কেন হয় এটা সম্যক জানানোর জন্যেই। এটা একটা অ্যালার্জিক ডিসঅর্ডার, একটা ইমিউন মেডিয়েটেড একটা প্যাথোলজি এর পিছনে রয়েছে, যার ফলে এবং ভাস্কুলার ইনজুরি হয়, ছোটো ছোটো রক্তনালীর ওপর এর ইনজুরিটা হয়। তার ফলেই সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে এক এক জায়গায় এক এক রকমের রক্তক্ষরণ হয়। এটাকে বলছি ভাস্কুলাইটিস সিনড্রোম। এর মধ্যে অনেক অসুখ আছে, আমি জাস্ট ক্লাসিফিকেশানটা প্রথমে বলে নিই। এ ব্রড স্পেকট্রাম অফ ডিজিজ দ্যাট শেয়ার ইন কমন ইনফ্লামেশন অফ ব্লাড ভেসেলস। মানে রক্তনালীর ইনফ্লামেশনই সেখানে মুখ্য কারণ, এবং এটাই তার বড় প্যাথোলজি, অ্যাজ সেন্ট্রাল প্যাথোলজি। ওরাও বলেছে অ্যাজ সেন্ট্রাল প্যাথোলজি এটাই, ইনফ্লামেশন অফ দি ব্লাড ভেসেলস, ভাস্কুলাইটিস। আচ্ছা, প্যাথোজেনেসিস মানে কি করে এই প্যাথোলজিক্যাল চেঞ্জটা হচ্ছে, সেটা একটু ছোট্ট করে আপনাদের বললে সুবিধা হবে। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ইডিওপ্যাথিক, কজ ইজ নট নোন, কিন্তু তবুও কিছু কিছু ব্লাড ভেসেলস অ্যাফেক্টেড হচ্ছে এবং হয়ে এই ধরনের বিপর্যয় হচ্ছে। ইডিওপ্যাথিক, মেজরিটি হলো ইডিওপ্যাথিক, মানে কজ ইজ নট নোন, কারণটা জানা যায়নি। মেবি অ্যাসোসিয়েটেড উইথ ইনফেকশাস এজেন্টস, মেডিকেশান। এরকম ক্ষেত্রেও বেশ কিছু ক্ষেত্রে ইনফেকশাস ডিজিজের এর পিছনে কারণ থাকতে পারে, অথবা কোনো মেডিকেশান, ওষুধপত্র, কিছু মেডিসিন এর জন্য দায়ী থাকতে পারে। নাম্বার 2, থার্ড কারণ হলো মে অকার ইন দ্য সেটিং অফ প্রি এক্সিস্টিং অটোইমিউন ডিজিজেস। ক্লাসিফিকেশান অফ ভাস্কুলার ইনজুরি, এবার এটা ভাস্কুলার ইনজুরি ক্লাসিফাই করা হচ্ছে। মানে তাহলে তিনটে কারণ, একটা ইডিওপ্যাথিক, একটা মেবি অ্যাসোসিয়েটেড ইনফেকশাস এজেন্টস, মানে কোনো সংক্রামক অসুখ, অথবা কোনো মেডিকেশান, ওষুধের জন্য হচ্ছে। থার্ড হলো মে অকার অ্যাজ এ সেটিং অফ প্রি এক্সিস্টিং অটোইমিউন ডিজিজ, সেই পেশেন্টেরই কোনো অটোইমিউন ডিজিজ একটা রয়েছে এবং সেক্ষেত্রে ফ্লেয়ার আপ করেছে এই একটাটি। এই তৃতীয় কারণ ক্লাসিফাই করা হচ্ছে, ক্লাসিফিকেশন অফ ভাস্কুলার ইনজুরি। এটা মেন কিসের বেসিসে ক্লাসিফাই, কোন ধরনের ব্লাড ভেসেল অ্যাফেক্টেড হচ্ছে এইটার ওপরেই নির্ভর করছে। প্রিডোমিনেন্টলি লার্জ ভেসেল ভাস্কুলাইটিস, মানে বড় বড় ভেসেল, মানে অ্যাওটো আটারাইটিস, টাকায়াসু আটারাইটিস, তাকে বলা হয় লার্জ ভেসেল টাকায়াসু আটারাইটিস। তাকে বলে পালসলেস ডিজিজ, পালসই পাওয়া যাচ্ছে না এক সাইড, এই পালসলেস ডিজিজ টাকায়াসু আটারাইটিস। দ্বিতীয় গ্রুপ হলো প্রিডোমিনেন্টলি মিডিয়াম ভেসেল, আগেরটা হলো লার্জ ভেসেল ভাস্কুলাইটিস, বড় বড় ভেসেল ভাস্কুলাইটিস, যেমন অ্যাওটো আটারাইটিস। সেকেন্ড হলো প্রিডোমিনেন্টলি মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস, চাইল্ডহুড পলিআর্টারাইটিস নডোসা, মাঝারি সাইজের ভেসেলগুলো অ্যাফেক্টেড হচ্ছে। কিউটেনিয়াস পলিআর্টারাইটিস নডোসা এবং কাওয়াসাকি ডিজিজ, মিউকোকিউটেনিয়াস লিম্ফ নোড সিনড্রোম, কাওয়াসাকি ডিজিজ। সেকেন্ড গ্রুপ। থার্ড গ্রুপ হলো গ্র্যানুলোম্যাটাস ডিজিজ এবং নন গ্র্যানুলোম্যাটাস। থার্ড, ওয়েজেনার্স, একটা গ্র্যানুলোমা হয়, ওয়েজেনার্স গ্র্যানুলোম্যাটোসিস এবং ইওসিনোফিলিক গ্র্যানুলোম্যাটোসিস অফ পলিঅ্যাঞ্জাইটিস, চার্চ স্ট্রস সিনড্রোম, এরকম। সেকেন্ড গ্রুপের প্রথম গ্রুপটা হলো গ্র্যানুলোম্যাটাস, ওয়েজেনার্স গ্র্যানুলোম্যাটোসিস,
মানে এটা লাংয়ে খুব ব্লিডিং নিয়ে দেখা যায়। আর তারই একটা সেকেন্ড ভ্যারাইটি নন গ্র্যানুলোম্যাটাস মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস হেনক্সোলেন পারপুরা, এটাই আজকে বিশদভাবে বলা হবে। এবং আইসোলেটেড কিউটেনিয়াস লিউকোসাইটোক্লাস্টিক ভাস্কুলাইটিস এবং হাইপোকমপ্লিমেন্টেমিক আর্টিকেরিয়াল ভাস্কুলাইটিস, এটা নন গ্র্যানুলোম্যাটাস, এটা হলো থার্ড গ্রুপের মধ্যে পড়ছে। আদার ভাস্কুলাইটিস ব্যাচেটস ডিজিজ ভাস্কুলাইটিস সেকেন্ডারি টু ইনফেকশন লাইক হেপাটাইটিস বি থেকে হতে পারে, ইন রিলেশন টু কানেকটিভ টিস্যু, ইন রিলেশন টু সিএনএস, সিএনএসে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেও অনেক ব্লিডিং হয়, সেসব কারণের জন্য ভাস্কুলাইটিস থেকে হয়, ফোর্থ গ্রুপে রাখা হয়েছে। তাহলে ছোট ব্লাড ভেসেলের মধ্যে হেনক্সোলেন পারপুরা একটা পড়ছে, এটাকে নিয়ে বিশদভাবে বলা হবে আজকে। হেনক্সোলেন পারপুরা, এতে জয়েন্ট অ্যাফেকশান হয় এটা, এবং কিডনি অ্যাফেকশান হয়। মোস্ট কমন ভাস্কুলাইটিস ইন চিলড্রেন and characterized by leukocytoclastic vasculitis and IgA deposition in small vessels of skin, bowel, kidney and joints. এই চারটে জায়গায় ব্লাড ভেসেল অ্যাফেকশন, স্কিন, ব্লাড জিআইটি, বাওয়েল, স্কিন, বাওয়েল মানে অন্ত্র, 3 নম্বর হলো জয়েন্টস এবং কিডনি, এই চারটে জায়গায় ব্লাড ভেসেল এফেক্টেড হয়। এপিডেমিওলজি 90% ইন চিলড্রেনে হয়, ইনসিডেন্সের 20 পার লাখ চিলড্রেন পার ইয়ার, প্রিডমিনেন্টলি ইন মেলস, ছেলেদেরই বেশি হয়। কমন ইন উইন্টার স্প্রিং, মে cases follow URTI, may cases follow URTI। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের পর সাধারণত ভাইরাল অরিজিন একটা হওয়ার পর অথবা গ্রুপে স্টেপটোককাস ইনফেকশনের পরও এটা হতে পারে। প্যাথোলজি ইমিউনোফ্লোরেসেন্স আইডেন্টিফাইস IgA ডিপোজিটস ইন ওয়ালস অফ স্মল ভেসেলস, মানে IgA স্মল ভেসেলের মধ্যে IgA ডিপোজিটস হয় এবং সেটা ইমিউনোফ্লোরেসেন্স লাইট দিলে দেখা যায়। অ্যাকম্পানিড বাই ডিপোজিশন অফ C3 মানে একদম কমপ্লিমেন্ট, ফাইব্রিন এবং IgM, এগুলো ডিপোজিশন। প্যাথোজেনেসিস প্রিসিডিং আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ট্রিগার্স গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোককাই, স্ট্যাফাইলোককাই এবং মাইক্রোপ্লাজমা এবং অ্যাডিনোভাইরাস, এই সবগুলো ভাইরাস এবং মাইক্রোপ্লাজমা এবং স্ট্রেপ্টোককাল এজেন্টসগুলো এরা প্রেসিপিটেটিং কজ হিসাবে দেখা দিতে পারে। যদিও কোনো নির্দিষ্ট কোনো প্রমাণ না থাকলেও কিন্তু এইগুলো প্রমাণ হয়েছে যে এগুলো একটা কিছু ক্ষেত্রে এইরকম ইনসিডেন্টস পাওয়া গেছে যে অ্যাসোসিয়েশন রয়েছে, এটাও হয়েছে এটাও হয়েছে। এই HSP এ ডিজিজ হেনক্সোলেন পারপুরা মিডিয়েটেড বাই IgA ইমিউন কমপ্লেক্স, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের সঙ্গে কমপ্লিমেন্ট যোগ হয়ে ইমিউন কমপ্লেক্স তৈরি হয়, সেটাই ভাস্কুলার ইনজুরিতে জমা হয়ে সেটা ইনজুরিটা করিয়ে দেয়, ব্লিডিং হয়, এটাই কারণ। জেনেটিক্যালি ডিটারমাইন্ড ইমিউন ডিসরেগুলেশন মে কন্ট্রিবিউট, এটা বলছে যে জেনেটিক্যালি ডিটারমাইন্ড ইমিউন ডিসরেগুলেশন মে কন্ট্রিবিউট, অ্যাট ইমিউনোলজিক্যাল ডিসরেগুলেশন মে কন্ট্রিবিউট। জেনেটিক্যালি ডিটারমাইন্ড কিছু কিছু জিন এটা করায়, সেরকম মানে কিছু কিছুভাবে ক্লাস্টার, একটা ফ্যামিলির মধ্যে ক্লাস্টার অফ পেশেন্টস পাওয়া গেলে জেনেটিক প্রিডিসপোজিশন আছে, এটা কিছু ক্ষেত্রে প্রমাণ হয়। ক্লিনিক্যাল ফিচার্স হলমার্ক অফ HSP ইজ র্যাশ, কিছু আমরা 4টে ক্রাইটেরিয়াতেই ভাগ করব, র্যাশ, জয়েন্টস, গাট এবং কিডনি।
Hallmark of HSP is rash. Palpable purpura is very characteristic. Purpura গুলো মানে এটা স্কিন ব্লিডিং, পেটিকি পারপুরা 2 থেকে 5 মিলিমিটারের বেশি হয়ে গেলে সেটাকে পারপুরা, ব্লিডিং স্পট, স্কিন ব্লিডিং, সেটাকে প্যালপেবল মানে বেশ উঁচু উঁচু হয়ে যায়, সেটা প্যালপেবল পারপুরা বলা। এছাড়াও ম্যাকিউস থাকবে, পেটিকি থাকবে, রেস্ট পারপুরা, লার্জার একাইমোসিস, এসবগুলো পাওয়া যায়। অকেশনালি বুল্লি আলসারেশনস ডেভেলপ, অতএব জিনিসগুলো এগুলো পাওয়া যায়। অতএব এইসব জিনিসগুলো পেটিকি, পারপুরা, লার্জ একাইমোসিস এগুলো এবং বুল্লি ফুলে ফুলে যায়, বুল্লি এবং আলসারেশনস ডেভেলপ। স্কিন লিশনস, সিমেট্রিক গ্র্যাভিটি ডিপেন্ডেন্ট লোয়ার এক্সট্রিমিটি, লোয়ার এক্সট্রিমিটি মানে এটা ইমিউন কমপ্লেক্স, এটা গ্র্যাভিটি ডিপেন্ডেন্ট মানে লোয়ার পার্টে বেশি থাকবে, মানে ডিপেন্ডেন্ট পার্টে, হাতে তলার দিকে থাকবে, পায়েও তলার দিকে থাকবে, বাটকে থাকবে, টিপিক্যালি এই ডিস্ট্রিবিউশনে থাকে। বাটকে এই জন্য প্রেশার পয়েন্টস বলে প্রেশার পয়েন্ট বাটকে থাকে। এগুলো ইন গ্রুপসে থাকে, এটা গ্রুপসে থাকে, লাস্ট 3 থেকে 10 দিন এক এক জায়গায় স্থায়িত্ব থাকে। আচ্ছা, মে রিকার আপ টু 4 মান্থস, 4 মাস পরে আবার কিন্তু রিকার করতে পারে, একই জায়গায় আবার হতে পারে আফটার দ্য ইনিশিয়াল প্রেজেন্টেশন। সাবকিউটেনিয়াস ইডিমা ইন হ্যান্ড, ফিট, পেরিঅরবিটাল এরিয়া, লিপস, স্ক্রটাম অ্যান্ড স্ক্যাল্প অলসো কমন। সাবকিউটেনিয়াস ইডিমা হিসাবে ওটা দেখা দিতে পারে। আচ্ছা, এগুলো হলো ব্লিডিং কেমনভাবে হয় সেটা। আচ্ছা, এইবার বলছি মাস্কুলোস্কেলিটাল, আর্থ্রাইটিস, মনোআর্টিকুলার, ইউজুয়ালি একটা জয়েন্টস ইউজুয়ালি মনোআর্টিকুলার এবং লোয়ার এক্সট্রিমিটিটাই বেশি হয়। ইউজুয়ালি রিজলভ ইন 2 উইকস, 2 সপ্তাহের মধ্যেই এটা রিজলভ করে যায়। জয়েন্টস ছোটো ছোটো জয়েন্টসে হয়। ক্যান রিকার, আবার কিন্তু এটা রিকারও করতে পারে। আর্থ্রাইটিস ছাড়াও আর্থ্রালজিয়া হতে পারে, মানে জয়েন্টে খুব ব্যথা হয়। অলসো কমন 75% কেসেস আর্থ্রালজিয়া হয়, অলসো কমন 75% কেসেস এটা হয়। জিআইটিতে আমরা কি প্রেজেন্টেশন পাই? অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, বমি হয়, ডায়রিয়া হয় এবং ম্যালিনা হয়। ইন্টারসাসেপশন, মেসেন্টেরিক ইস্চিমিয়া, পারফোরেশন আনকমন। অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, ডায়রিয়া, ম্যালিনা, ইন্টারসাসেপশন, মেসেন্টেরিক ইস্চিমিয়া, এগুলো পারফোরেশন, এগুলো ভেরি আনকমন কিন্তু পাওয়া যেতে পারে। মেইন প্রেজেন্টেশন গাটের হলো পেটে ব্যথা, ভমিটিং, ডায়রিয়া এবং ম্যালিনা, পায়খানা দিয়ে রক্ত বেরিয়েছে, এবং ইন্টারসাসেপশনও বেশ কিছু ক্ষেত্রে হয়, যদিও রেয়ার। আর মেসেন্টেরিক ইস্চিমিয়া, পারফোরেশন আনকমন। এইবার বলা হচ্ছে যে রেনাল প্রেজেন্টেশন, কিডনি প্রেজেন্টেশন। ইন 50% ক্ষেত্রে 4টে জায়গায় বড় বলেছিল, স্কিন, গাট, বাওয়েল, এই কিডনি এবং জয়েন্টস, এই 4টে জায়গা। লাস্টে বলছি যে রেনাল, কিডনি 50% কেসেস কেসেস অফ এইচএসপি কিডনি অ্যাফেকশান হয় এবং ম্যানিফেস্টেড উইথ মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া এবং প্রোটিনিউরিয়া, একদম খুব সূক্ষ্ম হেমাচুরিয়া, মানে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া। রক্ত পরীক্ষা করলে লালচে থাকে, রক্ত পরীক্ষা করলে সেটা জানা যায়। হেমাচুরিয়া, প্রোটিনিউরিয়া, প্রোটিন বেরোয়, হাইপারটেনশন এবং ফ্র্যাঙ্ক নেফ্রাইটিস, নেফ্রোটিক সিনড্রোম, অ্যাকিউট রেনাল ফেলিওর এবং প্রোগ্রেশন টু end stage renal disease is uncommon in children. Progression to end stage renal disease is uncommon in children.
চিলড্রেনে কিন্তু এন্ড স্টেজ রেনাল ডিজিজ এটা কিন্তু ভেরি রেয়ার, একবার দুবার হতে পারে চিলড্রেনে, কিন্তু সেটা খুব আবার সেরেও যায়, ইউজুয়ালি একটা নেফ্রাইটিসের মতন হয় ব্যাস, কিন্তু এন্ড স্টেজ রেনাল ডিজিজ ভেরি রেয়ার। এছাড়াও সিএনএস প্রেজেন্টেশন, সিএনএস হলো ম্যানিফেস্টেশনস অফ এইচএসএ, হেনক্সটোলেন পারপুরার সিএনএস ম্যানিফেস্টেশনও হতে পারে, কজড বাই হাইপারটেনশন অর সিএনএস ভাস্কুলাইটিস মে অলসো অকার, caused by hypertension or CNS vasculitis may also occur. They include cerebral hemorrhage, seizure, headache and behavioral change. They include cerebral hemorrhage, seizure মানে রক্তক্ষরণ হয় ব্রেনে, খিঁচুনি হয়, হেডেক হয়, মাথার যন্ত্রণা, বিহেভিয়ারাল চেঞ্জ যেগুলো হয় সিএনএস চেঞ্জের মধ্যে। Other less common potential manifestations of HSP: orchitis, carditis, inflammation of inflammatory eye disease and pulmonary hemorrhage. Diagnosis: clinical, straightforward. When diagnosis holo clinical and it is straightforward. When typical rash is present, 75% কেস র্যাশ দিয়েই ডায়াগনোসিস করতে হবে। আমরা একটা পরে একটা ফটো তুলে আমরা পাঠিয়ে দিব, আজকে আমি পাঠাতে পারিনি, সেই এটাই আমি গিয়ে এটা পাঠিয়ে দেবো, যে যদি এটা আজকের ডেটেই এটা আপনারা দেখে নেবেন যে টিপিক্যাল র্যাশ নিয়ে কেমন করে এগুলো প্রেজেন্টেড হচ্ছে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে এপিএসজিএন অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকোকাল গ্লোমেরুলোনেফ্রাইটিসের মতন হতে পারে, হুশ হতে হিমোলিটিক ইউরেমিক সিনড্রোম হতে পারে, ইনফেকশন হতে পারে, অ্যাকিউট ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রসেসের অ্যাকিউট ইমার্জেন্সি নিয়েও প্রেজেন্টেশন হতে পারে। এগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে রাখতে হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে স্কিন যদি থাকে, অ্যাফেকশান থাকে, বাওয়েল যদি অ্যাফেকশান থাকে, কিডনি যদি অ্যাফেকশান থাকে, তাহলে ক্লাসিক্যাল কেস হিসাবে সেগুলো প্রেজেন্টেশন হবে। এই জয়েন্টস, অ্যাকিউট হ্যামারেজিক ডিডির মধ্যে অ্যাকিউট হ্যামারেজিক ইডিমা, আইসোলেটেড কিউটেনিয়াস লিউকোসাইটোক্লাস্টিক ভাস্কুলাইটিস ইন ইনফ্যান্ট, 2 বছরের নিচে এটা হয়, আর এটা কিন্তু আমাদের 3 থেকে 10 বছরের মধ্যে কমন এইচএসপি। রিজেম্বল এইচএসপি, প্লেটলেট কাউন্ট কিন্তু নর্মাল এবং ইউরিনালিসিস ইজ নর্মাল, এখানে কিন্তু ইউরিন নর্মাল থাকে এবং প্লেটলেট কাউন্ট এইচএসপিতে ইট ইজ নন থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, প্লেটলেট কাউন্ট অধিকাংশ ক্ষেত্রে নর্মাল এবং বেশিও থাকতে পারে, কিন্তু কখনোই কম সাধারণত থাকে না। ল্যাব ফাইন্ডিংস, ল্যাবরেটরি ফাইন্ডিংস, নো ল্যাব ফাইন্ডিং ইজ ডায়াগনস্টিক ফর এইচএসপি। এইচএসপির জন্যে কোনো ল্যাব ফাইন্ডিংই ডায়াগনস্টিক নয়। নন স্পেসিফিক ফাইন্ডিং হলো টোটাল কাউন্ট বাড়ে, অ্যানিমিয়া হতে পারে, প্লেটলেট কাউন্ট বাড়ে অথবা নর্মাল। ইএসআর এবং সিআরপি কিন্তু দুটোই কিন্তু বাড়ে। আর অকাল ব্লাড ইন স্টুল ফ্রিকোয়েন্টলি ফাউন্ড, অকাল ব্লাড এটা পাওয়া যায়, আর এটি ইন্ডিকেট করছে ব্লিডিং ইন দ্য জিআইটি। অ্যাসেসমেন্ট অফ রিনাল ফাংশন উইথ বিপি, অ্যাসেসমেন্ট অফ রিনাল ফাংশন আমরা কী করে করব? উইথ ব্লাড প্রেশার অ্যাসেস করে করতে হয়, ইউরিন অ্যানালিসিস করতে হবে যদি ইউরিনে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া এবং প্রোটিন পাই, তাহলে কিন্তু সাজেস্টিভ অফ এইচএসপি নেফ্রাইটিস। এবং ক্রিয়েটিনিন ইজ নেসেসারি, ক্রিয়েটিনিন কিন্তু বাড়বে, এটা কিন্তু 1 পর্যন্ত নর্মাল, 1-এর বেশি হয়ে গেলে সেটা ক্রিয়েটিনিন বেশি। বিপি, ইউরিনালিসিস এবং ক্রিয়েটিনিন বাড়বে ইজ নেসেসারি। রেনাল ফাংশনটা মনিটর করতে হয় এইভাবে। ট্রিটমেন্ট: মাইল্ড
সেলফ লিমিটেড এইচএসপি, মাইল্ড সেলফ লিমিটেড এইচএসপি ট্রিটমেন্ট হলো, ইট ইজ মাইল্ড এবং সেলফ লিমিটেড, নিজের থেকে ঠিক হয়ে যায়। সাপোর্টিভ ট্রিটমেন্ট উইথ হাইড্রেশন, নিউট্রিশন অ্যান্ড অ্যানালজেসিয়া। ব্যথা ট্যাথা হলে সেক্ষেত্রে প্যারাসিটামল দিয়েই এটা কন্ট্রোল করতে হবে। হাইড্রেশন, জল বেশি করে খাওয়াতে হবে, ও নিউট্রিশন, এই চিকিৎসা। সিগনিফিকেন্ট জিআই ম্যানিফেস্টেশনস এবং আদার লাইফ থ্রেটনিং ম্যানিফেস্টেশনস আর ট্রিটেড উইথ স্টেরয়েড। বিশেষ করে জিআইটি ম্যানিফেস্টেশন থাকলে এবং আদার লাইফ থ্রেটনিং ম্যানিফেস্টেশন থাকলে সেখানে স্টেরয়েড দিয়ে চিকিৎসা। প্রেডনিসোলোন 1 থেকে 2 মিলিগ্রাম পার কেজি পার ডে ফর 1 to 2 weeks, ফলোড বাই স্লো টেপার, মানে আস্তে আস্তে টেপার করতে হবে। যদি র্যাপিড টেপারিং আমরা বন্ধ করে দিই তাহলে কিন্তু ফট করে আবার রিল্যাক্স করবে। অতএব সেটা কখনোই করা উচিত না। 1 থেকে 2 সপ্তাহ দিয়ে ওই 1 থেকে 2 মিলিগ্রাম পার কেজি পার ডে 1 to 2 weeks দেওয়ার পর ফলোড বাই স্লো টেপার, ওই 1-2 সপ্তাহের মধ্যেই আবার টেপার করতে হবে। স্টেরয়েড ডাজ নট অল্টার ওভারঅল প্রগনোসিস nor prevent renal symptoms. Steroid does not alter overall prognosis. স্টেরয়েড দিলে যে প্রগনোসিসটাকে চেঞ্জ করে দেবে সেরকম কিন্তু নয়। নট প্রিভেন্ট রেনাল সিমটমস, রেনাল সিমটমও কিন্তু আটকাতে পারে না। কমপ্লিকেশন, রেনাল ডিজিজ ইজ এ মেজর লং টার্ম কমপ্লিকেশন ইন 1 to 2% চিলড্রেন। কিডনি ডিজিজ এটাই লং টার্ম কমপ্লিকেশন, 1 to 2% অফ চিলড্রেন উইথ এইচএসপিতে এটা হয় এবং ইটস এ মেজর কমপ্লিকেশন। রেনাল ডিজিজ ক্যান ডেভেলপ আপ টু 6 months আফটার ডায়াগনোসিস। এটা কিন্তু সঙ্গে সঙ্গে না হয়ে 6 months আফটার ডায়াগনোসিসের পরেও হতে পারে, বাট রেয়ারলি ডাজ সো ইফ ইনিশিয়াল ইউরিনালিসিস ইজ নর্মাল। ইনিশিয়াল কিডনি যদি নর্মাল থাকে, কিডনি অ্যানালিসিস, ইউরিন অ্যানালিসিস যদি নর্মাল থাকে তাহলে কিন্তু পরে হওয়ার চান্স খুব কম, ভেরি রেয়ার। ইট ইজ রেকমেন্ডেড দ্যাট চিলড্রেন উইথ এইচএসপি আন্ডারগো সিরিয়াল মনিটরিং অফ ব্লাড প্রেশার অ্যান্ড ইউরিন অ্যানালিসিস ফর সেভারেল মান্থস, মানে বিপি চেক করতে হবে এবং ইউরিনও চেক করতে হবে for several months after diagnosis to monitor for development of nephritis. Nephritis develop করছে কি না, কয়েক মাস পর্যন্ত এরকম ব্লাড প্রেশার এবং ইউরিনারি ফর সেভারেল মান্থস আফটার, এগুলো কিন্তু মনিটর করে যেতে হবে যাতে করে কিডনিটা এফেক্টেড হচ্ছে কি হচ্ছে এটা জানবার জন্য। প্রগনোসিস, overall prognosis for childhood HSP is excellent. Prognosis, overall prognosis কিন্তু বেশ ভালো। Most children experience self-limited acute course, on an average 4 weeks. Most children experience self-limited acute course lasting on an average of 4 weeks. 4 সপ্তাহ মানে 1 মাসের মধ্যে মোটামুটি একটা অ্যাকিউট কোর্স এটা ডেভেলপ করে, ব্যাস এটির মধ্যেই সাধারণত ঠিক হয়ে যায়। 50% of HSP experience 1 or more recurrence within 6 months. 50% ক্ষেত্রে এটা রিকারেন্স হয় উইদিন 6 months. রিল্যাপসেস আর মাইল্ডার, রিল্যাপসেস কিন্তু খুবই হালকা ধরনের হয়। মোর সিভিয়ার দ্য ইনিশিয়াল প্রেজেন্টেশন অফ এইচএসপি, মোর চান্স অ্যাট হায়ার রিস্ক অফ রিল্যাপস। এবং ইনিশিয়াল প্রেজেন্টেশন যদি খুব সিভিয়ার হয় তাহলেই রিল্যাপস হওয়ার সম্ভাবনা বেশ কিছু ক্ষেত্রে থাকে সেখানে। CRP develops in chronic renal disease
develops in 1 to 2% of HSP in children. Chronic renal disease develops in 1 to 2% of HSP in children. Children HSP হলে 1 থেকে 2 chronic renal disease develop করে. 8% of HSP nephritis go on to have end-stage renal disease. 8% of HSP nephritis go on to have end-stage renal disease. End-stage renal disease. This is all about Henoch-Schönlein purpura. অতএব এই জিনিসগুলো আপনাদের বলা হলো, জিনিসগুলো একটা ভাস্কুলাইটিস সিনড্রোমের একটা স্মল ভেসেল ভাস্কুলাইটিসের মধ্যে এইচএসপিটা পড়ে। এটা সেই জন্যেই এটা আপনাদেরকে বলা হলো যে আপনাদের এই ধরনের প্রেজেন্টেশান পেলে এটা ডক্টরের সঙ্গে কনসাল্ট করে হসপিটাল নিজেরা যে যেখানে আছে সেখানে যথাযথভাবে হসপিটাল অথবা লার্জ হসপিটালেও ডক্টরের সঙ্গে কনসাল্ট করে আপনারা ডায়াগনোসিস এবং তার ফলো আপ করে আপাতত এইভাবে ম্যানেজ করা হয়। এটা একটা ভাস্কুলাইটিস সিনড্রোম, একটা রক্তক্ষরণ তো শরীরে যখন তখনও মেজর জায়গাতেও রক্তক্ষরণ হতে পারে, কিন্তু যদিও অধিকাংশ ক্ষেত্রেই এটা সেলফ লিমিটেড ডিজিজ, কিন্তু তা সত্ত্বেও যে সিভিয়ার কেস এবং কেস ফ্যাটালিটি যে হয় না তা নয়। বড় বড় ক্ষেত্রে সিএনএস ইনজুরি, ব্রেনের ইনজুরিও, সেরিব্রাল হ্যামারেজ, সিজার এসবগুলো হয়েও কিন্তু বড় ইনজুরি দেখা দিতে পারে। অতএব এটা আপনাদের বলা হলো অধিকাংশ ক্ষেত্রে এটা সেলফ লিমিটেড ডিজিজ, এটা স্মল ভেসেল ভাস্কুলাইটিস। এর পরের দিন আবার একটা অন্য ভাস্কুলাইটিস হিসাবে আপনাদের বলা যাবে কাওয়াসাকি ডিজিজ। এটাও এক ধরনের একটা ভাস্কুলাইটিস, আপনারা অনেকেই নাম শুনেছেন, ডক্টররা তো জানেন, হেলথ ওয়ার্কার এবং অন্য যারা কনসার্ন পেরেন্টস এবং টিচার্স তারাও অনেকে জানেন ব্যাপারটা। এটাও সম্বন্ধে আপনাদের বিশদভাবে জানানো হবে, আশা করা যায় পরের সপ্তাহে আমরা আশা করা যায় এটা বলতে পারব। নমস্কার, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। কোনো কি